দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব সার্কের 40 বছর সফলতা ও ব্যর্থতা। এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমরা একজন গুরুত্বপূর্ণ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির। আজকের আলোচনায় আপনাদের স্বাগত পুনরায়। শ্রদ্ধেয় স্যার, আপনি বাংলাদেশ সামরিক বাহিনীর অত্যন্ত চৌকস একজন অফিসার। পেশাগত দিক থেকে, সাহসিকতার দিক থেকে, সততার দিক থেকে, দেশপ্রেমিকতার দিক থেকে, সব দিক থেকে আপনি চৌকস। এই ব্যাপারে পরিচয় আমরা পেয়েছি। শ্রদ্ধেয় স্যার, আপনার দীর্ঘ কর্মজীবনে সেনাবাহিনীতে অনেক অভিজ্ঞতা আপনার। আপনি চতুর্থ শর্ট কোর্সের একজন অন্যতম অফিসার। আপনাদের কোর্সটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোর্স। সেই কোর্সের একটা সুনাম আমরা জানি। স্যার, প্রথমে আমি স্যারকে যাওয়ার আগে আপনি বিডিআর এর হত্যাযজ্ঞ, নিকৃষ্টতম হত্যাযজ্ঞ ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড, 57 জন চৌকস সামরিক অফিসারকে নির্মম নিষ্ঠুরভাবে 2 দিন ব্যাপী 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 সালে হত্যা করা হয়েছে দিনের দুপুরে। এই হত্যাকাণ্ডের, এই হত্যাযজ্ঞের আপনি একজন জ্বলন্ত সাক্ষী। সেটা কিভাবে? জাতীয় পর্যায়ের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সচিব, এক্স সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে আপনি ছিলেন সেটার মধ্যমণি, সেই তদন্ত আদালতের তদন্ত কমিটির। আমি শুরুতেই অনুষ্ঠানে সেই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত এবং হত্যাকাণ্ড সম্পর্কে, তদন্তের অগ্রগতি সম্পর্কে, কতগুলো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিবারগুলো কিভাবে এখন পর্যন্ত তারা পেয়েছে কি পেয়েছে না তাদের বিচারের শাস্তি, এই ব্যাপারে আপনার কাছ থেকে শুনতে চাই। ব্রিগেডিয়ার হাসান নাসির। ধন্যবাদ কর্নেল হক এবং এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে ধন্যবাদ। এনটিভির দর্শকবৃন্দ যারা দেখছেন এবং দেখবেন, আমি অত্যন্ত গর্ববোধ করছি আজকে এখানে উপস্থিত হতে পেরে এবং একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আমার মতামত বা আমার উপলব্ধি উপস্থাপন করতে পেরে। 25-26 তারিখে পুরো জাতি, পুরো বিশ্ব দেখেছে বাংলাদেশে একটা হত্যাকাণ্ড ঘটেছে। যদিও প্রাথমিকভাবে সবাই ধারণা করেছিল যে এটা একটা বিদ্রোহ, বা প্রকৃত অর্থে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। এবং আমরা দেখলাম যে সমস্যা বিদ্রোহ বা ইয়েটা খুব স্বল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব ছিল, সেটাকে মনে হলো যেন পরিকল্পিতভাবে একটা উদ্দেশ্য সাধন বা একটা নির্দিষ্ট লক্ষ্য পৌঁছানোর আগ পর্যন্ত এটাকে এগিয়ে রাখা হয়, এবং যার পরিপ্রেক্ষিতে এটা 26 তারিখ সন্ধ্যা পর্যন্ত চলে। 27 তারিখে সকালে অফিসে যেয়ে আমি প্রথম 10টা-11টার দিকে জানতে পারলাম যেরকম একটা তদন্ত কমিশন হয়েছে জাতীয় পর্যায়ের, এবং সেটাতে আমি একজন সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে আমি সেখানে থাকব। ওই দিনই 3টায় আমাদের মিটিং ঠিক হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে। 3টার সময় উপস্থিত হয়ে আমি প্রথম জানতে পারি যে সেই কমিটির কনভেনার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং ডেপুটি কনভেনার ছিলেন কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইন প্রতিমন্ত্রী ছিলেন, এবং অন্যান্য বিভিন্ন সরকারি সংস্থা, পুলিশ, আর্মি, এয়ারফোর্স, নেভির সদস্যবৃন্দ। প্রথমেই যে জিনিসটা আমাদেরকে একটু চিন্তিত করে, আমরা মিটিংয়ে সবাই যখন একত্রিত হয়, এই এত বড় একটা হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে যে ভাব গাম্ভীর্য থাকা উচিত ছিল সেটা সেখানে ছিল না। সেই পরিপ্রেক্ষিতে আমি একটা প্রশ্ন করতে বাধ্য হই মাননীয় মন্ত্রীকে, যে মাননীয় মন্ত্রী, এটা কি জাতীয় কমিটি না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি? তো উনি বিরক্তির সাথে আমাকে প্রশ্ন করেন, কেন আপনি জানেন না এটা জাতীয় কমিটি? কামরুল,
না না স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। জি জি। তো উনি যখন তখন আমি বললাম তাহলে তো মাননীয় মন্ত্রী 25 তারিখ রাত্রে আপনি এবং জনাব কামরুল আইজি পুলিশের সাথে দীর্ঘ সময় বিডিআরের ভিতরে আপনারা অবস্থান করেছেন। আপনাদেরকে তো বলতে হবে জাতীয় কমিটিকে আপনারা সেই সময়ে কি করেছেন। এই সময়ে যারা মৃত্যুবরণ করেছে বা তাদের এই বিডিআরের সদস্যদেরকে বা তাদের পরিবারকে জানমালের রক্ষার জন্য আপনারা কী অবদান রাখছেন, সেই পরিপ্রেক্ষিতে তো আপনাদেরকে বক্তব্য দিতে হবে। আপনারা কি করে কনভেনার হন? সাথে সাথে পরিবেশটা পাল্টিয়ে গেল এবং সদস্য সচিব যিনি ছিলেন গোলাম হোসেন, উনি বললেন চলেন আমরা পিলখানা যাই। তো পিলখানা আমরা বেরিয়ে ফেরত গেলাম। পরদিন সকালে আবার টেলিফোনে মেসেজ আসলো যে কমিটি বাতিল, এবং একটু পরে আবার 2 ঘন্টা পরে মেসেজ আসলো নতুন কমিটি হয়েছে যেখানে আমি নাই। তা আমি খুশি হয়ে গেলাম যে ঠিক আছে। কমিটি ফরমেশনে আমি বুঝতে পেরেছিলাম যে এটা খুব একটা স্বাভাবিক কিছু হবে না। আবার 2টার দিকে আবার আমার ফোন আছে যে না, ওই নতুন যে কমিটি হয়েছে এটা ইয়াং অফিসাররা অ্যাকসেপ্ট করে নাই, যেহেতু আমাকে বাদ দেওয়া হয়েছে। তারপরে নতুন আবার কমিটি গঠন করা হয় যেটাতে আমি ছিলাম, আবার আমাকে অন্তর্ভুক্ত করা হয় এবং সচিব আনিসুজ্জামান সাহেবকে সভাপতি করা হয়। সেখানে কি স্যার ওই কামরুল ইসলাম কি না না, সব বাদ, ওনারা দুজনই বাদ। আচ্ছা, ওনারই দুজনই বাদ, বাকি সব মেম্বার সেম থাকে। তারা তো খুশি ছিল স্যার ওই কমিটিতে থাকার কারণে। দে আর লাফিং, দে আর এনজয়িং। অ্যাবসলিউটলি 2 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে, মানে জাস্ট পরের দিন সকালে দুপুরে তদন্ত কার্যক্রম শুরু হলে আমি যে বিষয়টা আমার সব থেকে দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে কারোরই তেমন ইচ্ছা ছিল না ঘটনার ভিতরে ঢোকার। একটা সময় পাস করা, চা খাওয়া হতো প্রতিদিন, একটা নির্দিষ্ট সময়ে মিটিং বসতো, সত্যিকার কারো কোনো। বাট ইন দি মিন টাইম ইয়াং অফিসাররা যেহেতু এটার ব্যাপারে যথেষ্ট রিয়াক্টিভ ছিল, তারা আমার সাথে যোগাযোগ শুরু করে এবং আমাকে বিভিন্ন রকম তথ্য এবং প্রমাণ দেওয়া শুরু করে। আমি যেটা করেছিলাম যে আমার কাছে আমি কমিশনে দেওয়ার জন্য একটা কপি রাখতাম, আর ওদেরকে বলতাম যে তোমরা কপি করে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে রাখো, কারণ এটা এমন একটা তদন্ত হতে যাচ্ছে যেটা হয়তো আমরা এবার সত্যিকার কিছু বের করতে পারবো না। আমার যারা স্টাফ ছিল তাদেরকে এটার কপি রেখে একাধিক কপি করে বিলি করে আমাকে দেওয়ার জন্য। এইভাবে যখন কাজ শুরু করলাম, একটা পর্যায়ে তদন্ত কমিটির কাছে অনেক তথ্য প্রমাণ অযাচিত মনে হলো, যেটা সত্যিকার অর্থে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা উচিত ছিল। সেই পর্যায়ে আমাকে মনে হলো যেন আমাকে হোস্টাইল একজন সদস্য হিসেবে বিবেচনা শুরু করে। আপনি একা ছিলেন মিলিটারি থেকে? আর্মি, এয়ারফোর্স, নেভি থেকে 3 জন প্রতিনিধি, জ্যাগ ব্রাঞ্চের জ্যাগ অ্যাডভোকেট জেনারেল ব্রিগেডিয়ার নূর ছিলেন জ্যাগের প্রতিনিধি। এরপরে ছিল পুলিশের একজন, বিডিআরের ডিজি নিজে। তখন তো তিনি ব্রিগেডিয়ার ছিলেন না? ব্রিগেডিয়ার মইনুল। এই অবস্থা। তাই আমরা 3 বাহিনীর এরাই 3 জনই কাজটা করতাম। সেই পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে আমাকে নিষ্ক্রিয় করার একটা চেষ্টা করা হয় এবং কোঅপ মেম্বার নেওয়া হয় ব্রিগেডিয়ার রফিককে। তার আগে আমাকে অবশ্য বিভিন্নভাবে প্রস্তাব আসে আমার কাছে যে আমি এই সমস্ত অতি উৎসাহী না হয়ে যেভাবে পরিষদ চাই সেভাবে যেন আমরা একটা রিপোর্ট করি এবং সেটা স্বাক্ষর করি। তা আমি বলি যে আমি যদি কোনো ভুল করি তাহলে আমাকে সংশোধন করবেন, আর যদি সঠিক থাকে তাহলে আমার মনে হয় না আমাকে কেউ আটকাতে পারবেন। সেই পরিস্থিতিতে হঠাৎ আমি একটা খসড়ার শেষ পর্যায়ে ব্রিগেডিয়ার রফিককে না, এবং যদিও উনি কোঅপ মেম্বার ছিলেন, উনি এসেই প্রথমে সব কাগজপত্র সব কিছু নিয়ে উনি ওনার কন্ট্রোলে নিয়ে এডি কি করেন এটা আমি জানি না। সিগনেচারের জন্য কোঅপ মেম্বার কি সেটা পারে স্যার? সেটা তো পারার কথা না, কিন্তু সেটা বাস্তবে সেটা হয়েছিল। যেহেতু বাকি সদস্যদের মত ছিল সেহেতু আমার এবং আমি সেখানে নেভি এয়ারফোর্স তাদেরও এবং জ্যাক ডিপার্টমেন্টের তারাও মোটামুটি 3 জন। আমার ধারণা যে এয়ারফোর্স অফিসারের কোলাবোরেশনে কাজটা হয়েছিল। আচ্ছা, সানাউল যে পরে পুরস্কৃত হয়েছে, এয়ার ভাইস মার্শাল, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ছিল। নাসির কিন্তু হয় নাই, নেভির যে ছিল সে ইয়ে হয় নাই। যারা যারা এটার সাথে কোলাবোরেট করছে তাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে দেখেছি যে তারা পুরস্কৃত হয়েছে। কেউ অ্যান্টি করাপশনের চেয়ারম্যান, কেউ ইলেকশন কমিশনের চেয়ারম্যান, এরা সবাই এর সাথে সম্পৃক্ত। আর আমরা ডিজি বিডিআরকে তো দেখেছি। এই যে আপনি তদন্ত কমিটির যে তদন্ত রিপোর্টটাতে আপনি তো
যে যে প্রক্রিয়ায় এটা তৈরি করা হয়েছে পুরো প্রক্রিয়ার সাথেও তো আপনি জড়িত ছিলেন, হয়তো এটা শেষ হওয়ার পরে সব কিছু ডকুমেন্ট নিয়ে যাওয়া হলো, এই প্রক্রিয়ায় আপনার অন্যতম ভূমিকা ছিল এবং আপনিই একমাত্র ব্যক্তি যিনি এই মেকানিজমটা বুঝতে পারতেন হত্যাকাণ্ডের। নেভি এয়ারফোর্স তো তেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা নয়, কেননা তারা মিলিটারি মেকানিজম এবং বিডিআরের মেকানিজম সম্পর্কে ততটাও ভালো নয়। আপনি সেই তদন্ত কমিটির উদ্ঘাটিত তথ্যাবলীর মধ্যে অন্যতম কি দেখতে পেলেন? এই যে তদন্ত কমিটি প্রথমটা বাতিল করলো, আবার নতুন একটা গঠন করা হলো, জোর করে আপনাকে রাখতে হলো বাধ্য হয়ে, এই যে আপনার পিছনে বিরোধিতা করা, এটা অন্যতম কারণ তো তাই মনে হচ্ছে। আপনি কি কোন কারণটা মনে হচ্ছে স্যার মানে আপনাকে বাধা দেওয়ার? এটাই আমাকে প্রথম সন্দেহের মধ্যে ফেলে যে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা উদ্ঘাটিত হোক, এটা হয়তো কর্তৃপক্ষ চান না, যার পরিপ্রেক্ষিতে তারা একটা তাদের ফেভারেবল একটা টিমকে চাচ্ছিল এবং যে কোনো কারণেই হোক ইয়াং অফিসারদের উত্তেজনা প্রশমনের জন্যই হয়তো আমাকে নিতে তারা বাধ্য হয়। এবং শেষ পর্যায়ে আমাকে ডাকা হয় রিপোর্ট কম্পাইল করে সিগনেচারের জন্য। আচ্ছা, তা সিগনেচারের যেদিন করা হবে আমাকে ডাকা হলে আমি দেখলাম যে জাস্ট 6 কপি আর 10 কপি 10টা পেজের উপরে 12 জনই সিগনেচার করে ওয়েট করতেছে, সভাপতি সহ আমার জন্য অপেক্ষা করতেছে। আমি দি লাস্ট ওয়ান টু সাইন। আচ্ছা, আমি তখন যে রিপোর্টটা চাইলাম, যে রিপোর্টে সিগনেচার আমরা করছি, এখানে তো আমি স্পেসিফিক সিগনেচার দেখছি, রিপোর্টটা কোথায়? বলে না, এই রিপোর্ট এখনো রেডি হয় নাই। বলে আমি তো এখানে স্পেসিমেন সিগনেচার দিব না বলে আমি আই জাস্ট লেফট পিলখানা থেকে ফেরত চলে আসে। 7 দিন পরে আবার আমাকে ডাকা হয় যে আজকে আসো, বাট সেদিনও আমি যে দেখি ক্লিপ লাগানো একটা পেজ, বাট সেখানেও সবাই সই করে আমার জন্য অপেক্ষা করতেছে। ওই মুহূর্তে আমার তখন আর আসলে সেকেন্ড টাইম রেজিস্ট করার আর ইয়ে ছিল না। দেন আই ডিসাইডেড টু রাইট সামথিং, এবং সেখানে আমার সিনিয়র অফিসার বিএমের প্রশিক্ষক তিনি আমাকে উপদেশ দিয়েছেন যে কীভাবে আমি লিখবো, এবং সেটা যেন সিগনেচারের উপরে হয়। আলাদা কোনো নোট অফ ডিসেন্ট সাধারণত আলাদা পেজ ইনসার্ট করা হয়। আমি এবং আমার ঊর্ধ্বতন উনি সন্দেহ করেছিলেন যে আলাদা পেজ দিলে হয়তো ভবিষ্যতে এটা খুঁজে পাওয়া যাবে না, সুতরাং আই মাস্ট রাইট এ ভেরি স্মল সেন্টেন্স এবং এটা সিগনেচারের উপরেই যেন ইনসার্ট করা হয়। তো উনিও আমাকে হেল্প করেছেন এবং আমরা দুজনে মিলে একটা ড্রাফটটা ঠিক করে জাস্ট ছোট্ট একটা শব্দ লিখি, যেটাতে প্রকৃত অর্থে পুরো রিপোর্টটাকেই অস্বীকার করা হয়। আচ্ছা, কি লিখেছিলেন স্যার? এই প্রকার আমি এক্স্যাক্টলিটা আমাকে বলতে হবে, অন্যভাবে আমি প্রিপেয়ার্ড না, যে এই প্রকার জাতীয় গুরুত্বপূর্ণ একটি তদন্তে অবহেলা গ্রহণযোগ্য নয়। ফাইন, সো স্যার, ইউ হ্যাভ শোন ইউর ব্রেভনেস, ব্রেভ হার্ট। আমি কিন্তু অলরেডি বুঝে গেছি যে এটার মধ্যে এমন কিছু টেম্পারিং হয়েছে যেটার জন্য আমার পড়ারও সুযোগ দেওয়া হয় না, আমাকে শুধু সাইন করতে বলা হয়েছে। তো ওই পর্যায়ে আমার ওইটা লেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। স্যার, আমরা আরও দু একটা জিনিস আমরা সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাবো। এই হত্যাকাণ্ড, পৃথিবীর ইতিহাসে তো এই ধরনের কোনো আর দ্বিতীয় ঘটনা নেই। সরকার ক্ষমতা নেওয়ার কিছুদিনের মধ্যেই আমরা জানতে পেরেছি এখানে তৎকালীন সরকারের অনেক মন্ত্রী, অনেক গুরুত্বপূর্ণ শেখ হাসিনার সাথে জড়িত ব্যক্তিরা এটার সাথে জড়িত ছিলেন, এবং পরবর্তীতে ইন্ডিয়াতেও এই খবরগুলো আসে। এই হত্যাকাণ্ড যখন শুরু হয় সাথে সাথে সেখান থেকে তাদের মিডিয়া প্রচার করতে থাকে, সেটাও আমরা দেখেছি, আপনিও দেখেছেন। আমরা জানলাম না, আবার সেখানে সবার আগে গিয়ে মুন্নি সাহা উপস্থিত হয়ে গেল হত্যাকাণ্ডের, এবং সে প্রচার করতে থাকলো। এদের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে, তাদের রেশন এবং অফিসারদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এগুলো সে ইচ্ছা করে লিড কোশ্চেন করে সে প্রচার করছিল। আমি নিজে দেখেছি যে আমি তখন রংপুরে ছিলাম। এই সম্পর্কে যদি আপনি বলতেন যে এটাতে প্রমাণিত হয় না যে তারা ইন্ডিয়া এবং তৎকালীন সরকার সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত? আমি কাউকে সরাসরি দায়ী করব না, যেহেতু আমি তদন্ত প্রক্রিয়ার কনক্লুশনটা আমি ড্র করার সময় ছিলাম না, বাট কতগুলো পয়েন্ট আমি যেগুলো বলবো, যেটা সবাইকে, পুরো জাতিকে, যে কেউ মিনিমাম বুদ্ধিসম্পন্ন কাউকে ধারণা নিতে সক্ষম করবে যে কে কে জড়িত, কিভাবে জড়িত। যেটা জানা যায় 9:30টার সময়, 9:25-এ যখন প্রথম ইয়েটা শুরু হয়, তার আগেই গোয়েন্দা সংস্থা প্রধানমন্ত্রীকে অবগত করে যে এখন কিছু একটা হতে যাচ্ছে, সব রেডি। এবং সেটা হওয়ার পরের থেকে
মনে হয় যেন গোয়েন্দা সংস্থাগুলো এটাকে নিয়ন্ত্রণ করেছে, ভিতরের ঘটনাগুলোকে পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। যে কোনো পরিপ্রেক্ষিতে যেটা উচিত ছিল, ডিজির উচিত ছিল ইনসিডেন্টের পরে দরবার হল ছেড়ে বেরিয়ে যাওয়া, রাইট, তাকেও ওখানে রাখা হয়েছে কোনো একটা কায়দায়। সে তাকে আশ্বস্ত করার কারণে রাইট, সে ছিল, বাট নর্মাল এসওপিতে কিন্তু ইমিডিয়েটলি তার যার অফিসে চলে যাওয়ার কথা। তো এটা সবার জন্য যেরকম ছিল, ওখানে তাদেরকে আটকে রাখাটাও একটা পরিকল্পনার অংশ ছিল। সেকেন্ড হচ্ছে যে এই বিদ্রোহীরা বেলা 3টার দিকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে। প্রধানমন্ত্রী কেন? এটার জন্য এই ধরনের বিদ্রোহের বা যে কোনো হোস্টেজ সিচুয়েশনের নেগোসিয়েশন টিম বাংলাদেশে অনেক এক্সপার্ট। আমরা এই মিশনে যারা মিশন করেছে তারা সবাই এই ধরনের হোস্টেজ সিচুয়েশন হ্যান্ডেল করছে। সুতরাং ডিফেন্স বা ইন্টেলিজেন্স টিমের মিশ্রিত একটা দল হইতে হবে এটার অংশ, বাট সেরকম কেউ ছিল না। বিদ্রোহীরা কার সাথে দেখা করলো? প্রধানমন্ত্রীর সাথে। তার আগে কার সাথে যোগাযোগ করলো? রাজনীতিবিদদের সাথে। কোনো সংশ্লিষ্ট যোগ্য কোনো প্রফেশনাল কারোর সাথে যোগাযোগ করলো না। বিদ্রোহীদের সব থেকে ক্লোজ কন্ট্যাক্টে আসতে পারলো মিডিয়া, কিন্তু কোনো সশস্ত্র বাহিনীর কেউ আসতে পারলো না। তার মানে এদের সাথে একটা যোগসাজশ ছিল, পরিকল্পিত, একদম প্ল্যান রয়েছে। আরো মজার বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রীর ভবনে যারা প্রবেশ করে, আমি তো মনে করলি পাখি বসলেও তার ছবি তুলে রাখা হয়, কিন্তু আমরা এই 14 জনের নাম কোথাও পাইনি। সবাই অস্বীকার করছে, আমরা জানি না, বা আমরা এনএসআই, এসবি, এসএসএফ সবাই অস্বীকার করছে কারা গেছে, 14 জনের নাম আমরা জানি না। তো এটাও একটা সিমটম। প্রধানমন্ত্রী নিজে একান্তে মিটিং করছেন এই হোটেল সোনারগাঁ থেকে। খাবারটা বাদ দিলাম আমি। আমার কথা হচ্ছে এই ধরনের যেখানে অলরেডি এটা হচ্ছে 3টার ঘটনা। আমরা 12:15টার সময় প্রথম ভারতীয় চ্যানেলে দেখলাম যে ডিজি এবং তার ওয়াইফ কর্নেল মুজিব মারা গেছে। 12:15 থেকে 12:30টার মধ্যে এনডিটিভি এবং আর একটা চ্যানেল শো করলো। এর মধ্যে কর্নেল মুজিব এবং তার সাথে আর একটা লাশ ড্রেন দিয়ে বেরিয়ে আসলো। তার মানে হত্যাকাণ্ড যে ঘটছে এটা নিশ্চিত। এই পরিস্থিতিতে হত্যাকারীদের সাথে বসার রাষ্ট্রপ্রধান পর্যায়ে সরকার প্রধান পর্যায়ে বসাটাই দিকে সবার আমি দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, যে কেন এই ডেড বডিগুলো রেখে বাকিদের জীবিত আছে কিনা সেটা নিশ্চয়তা না নিয়ে তারা আবার পিলখানাতে ফেরত গেল। এটা কি স্যার? তখন তো এটা তো মিলিটারি প্রবলেম ছিল স্যার। It was a military problem. So military problem তো always solved by the military. Of course. হ্যাঁ, তো সেখানে কেন আমাদের সেনাপ্রধান? সেখানেই প্রশ্ন যে মিলিটারি প্রবলেম যখনই পলিটিক্যালি সলভ করার চেষ্টা করা হয়েছে, মানে এটার মধ্যে অন্য কোনো চক্রান্ত আছে। তো সুতরাং এই চক্রান্তের সাথে একা তৎকালীন সরকারের পক্ষে করা সম্ভব কিনা সেটা যাচাইয়ের বিষয়, এবং যে ব্যাপক অর্থ এবং পরিকল্পনার প্রয়োজন তাদের সেটা ছিল কিনা, তারা কিভাবে কার সহযোগিতা নিতে পারে, বহিঃশক্তি বা অন্য কোনো দেশের বা ইন্টেলিজেন্স এজেন্সির, এটা যে কেউ আন্দাজ করলেই বের করতে পারে। সাউথ এশিয়ান রিজিওনাল কোঅপারেশন, সেই 7টি দেশের একটি সংস্থার নাম সংক্ষেপ সার্ক। সেই সার্কের আজকে 40 বছর পূর্তি হলো স্যার, এবং গতকাল প্রেস ক্লাবে আপনি সাউথ এশিয়ান যে একটা সমিতি আছে, জার্নালিস্ট ফোরামের একটি সেমিনারে আপনি মূল প্রবন্ধ পাঠ করেছেন, আপনি একটি প্রবন্ধ পাঠ করেছেন। সেই প্রবন্ধে আপনি অনেক তথ্য উপাত্ত তুলে ধরেছেন। আমাদের প্রশ্ন হলো, আমরা সাধারণ নাগরিক হিসেবে জানতে চাই কেনই সার্ক প্রতিষ্ঠিত হলো প্রথমত, এবং দ্বিতীয়ত দীর্ঘ 40 বছরও কেন এটা সুফল আমরা পেলাম না? এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি স্যার। সেকেন্ড ওয়ার্ল্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিভিন্ন ব্লকের মধ্যে একটা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা ডেভেলপ করে, একটা অ্যাসোসিয়েশন বিভিন্ন ব্লকের মাধ্যমে ডেভেলপ করে, এবং সেটা আরও বৃদ্ধি পায় কোল্ড ওয়ার শেষ হওয়ার পরে। বিভিন্ন রিজিওনাল ভিত্তিক ব্লক সৃষ্টি হয় এবং তারা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকম কোঅপারেশন করে তারা নিজেদের প্রোগ্রেস নিশ্চিত করতে চেষ্টা করে। এই পরিপ্রেক্ষিতে সবথেকে বেশি যেটা সাকসেসফুল আমরা দেখি ইউরোপিয়ান ইউনিয়নকে এবং আসিয়ানকে। সবথেকে দুঃখের বিষয় হচ্ছে যে 80 সালের পর্যন্ত দক্ষিণ এশিয়ায় জনবল এবং অর্থনৈতিক ইকোনমিক প্রবাবিলিটির দিক থেকে এত সমৃদ্ধশীল হওয়া সত্ত্বেও আমরা একটা অন্তর্কলহের মধ্যে ছিলাম, একতা ছিল না আমাদের মধ্যে।
তো সেই জিনিসটা প্রথম উপলব্ধি করেন এই অঞ্চলের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দূরদর্শী রাষ্ট্রপতি। অফকোর্স মানে যে বয়সে তিনি দেশ স্বাধীনতায় অবদান রেখেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন এবং মধ্যপ্রাচ্যের ইরান ইরাক যুদ্ধের মধ্যস্থতায় উনি নিয়োজিত ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে ওনার দূরদর্শী সম্পন্ন বুদ্ধিতে উনি প্রথম রিয়েলাইজ করছেন যে আমাদের এই অঞ্চলের একটা রিজিওনাল একটা অ্যাসোসিয়েশন থাকা উচিত। 80 সালের মের দিকে প্রথম এই আইডিয়াটা এক্সপ্লোর করা শুরু করেন। 1 বছর পরে প্রথম মিনিস্টারিয়াল লেভেলে মিটিং হয়। এটার যেটা ক্রোনোলজি বলা যেতে পারে, প্রথম সাফ নাম ছিল, তারপরে SARC ছিল, সাউথ এশিয়ান রিজিওনাল কোঅপারেশন, তারপরে লাস্ট এটা হয় SAARC, যেটা 85 সালে হয়। 85 সালে প্রথম সার্ক রাষ্ট্র বা সরকার প্রধানদের মিটিং হয় এবং সেটা ঢাকাতে, তখন জেনারেল সাদের সময়। তো সেটার সাথে আমি একটু সম্পৃক্ত ছিলাম সাভারে তখন পোস্টিং থাকার কারণে। সেরিমোনিয়াল এবং সিকিউরিটি পার্টের সাথে আমরা ওতপ্রোতভাবে ইনভলভ ছিলাম। এইরকম একটা আঞ্চলিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলাম। তো আজকে এরপর থেকেই অবশ্য সার্কের ব্যাপারে বরাবরই আমার আগ্রহ ছিল এবং খোঁজ খবর রাখতাম, এবং এর সফলতায় যেরকম আনন্দ লাগতো, ব্যর্থতায়ও কষ্ট পেয়েছি। সেই জন্যই যখনই আমি আমন্ত্রণ পেলাম এই সার্ক ফোরামের এটাতে, তখন আমি মনে করলাম যে না, আমার এই বিষয়টা একটু বিস্তারিত অ্যানালাইজ করে উপলব্ধি করা, আমার উপলব্ধিটা সবাইকে জানানো উচিত। তো সেখানে আমি যেটা ফিল করলাম, মানে সার্কের প্রথম যে বাধাটা এসেছিল প্রস্তাবনা দেওয়ার পরে, ভারত মনে করলো যে এটা পাকিস্তান এবং বাকিরা মিলে তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। পাকিস্তানও একটা সন্দেহের মধ্যে ছিল যে এটা আসলে কি। যখন প্রেসিডেন্ট জিয়া তার ড্রাফটে নিশ্চিত করলেন যে বায়োল্যাটারাল কোনো ইস্যু সার্কে থাকবে না, মানে এই অ্যাসোসিয়েশনের আলোচনার মধ্যে আসবে না। আর দ্বিতীয় যেটা ছিল, সকল সিদ্ধান্তগুলো সকল সদস্যের ঐক্যমতের ভিত্তিতে হইতে হবে। এই দুটাই কিন্তু সার্কের কাল বলা যেতে পারে। এই কারণেই মানে আলটিমেটলি সাউথ এশিয়ার মূল প্রবলেম ছিল বায়োল্যাটারাল ডিসপিউট, মানে যেগুলা পাকিস্তান ইন্ডিয়া যেমন ছিল, পরবর্তীতে ভারত মানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ এবং অন্যান্য সব নেপালের সাথেই, সবার সাথেই কোনো না কোনোভাবে। ভারত একমাত্র দেশ যার সাথে সবার একটা ডিসপিউট আছে, এবং ভারত একমাত্র দেশ যার সাথে আফগানিস্তান ছাড়া সবার বাউন্ডারি আছে। তো সেই পিকুলারিটিকে ভারত, আমি মনে করি যে আঞ্চলিক মোড়ল হিসেবে ব্যবহার না করে যদি নিজেকে বড় ভাই হিসেবে, মানে একটা দায়িত্বের সাথে হ্যান্ডেল করতো, তাহলে আজকে শুধু ভারত না, পুরো দক্ষিণ এশিয়া ইকোনমিক্যালি অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারত। বাট আমার সন্দেহটা হচ্ছে যে ভারত মনে হয় খেয়াল করে, মানে আফগানিস্তান নেওয়ার পরকে ইনক্লুড করার পরে 8ম মেম্বার হিসেবে আফগানিস্তান, পাকিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, 4টা মুসলিম দেশ, শ্রীলঙ্কা আর ভুটান হচ্ছে বুদ্ধিস্ট, ইন্ডিয়া এবং নেপাল হচ্ছে হিন্দু দেশ। তাই এই সার্ক যদি ডেভেলপ করে, সে মনে হয় চায় নাই যে মানে তাকে বাদ দিয়ে বা তাকে ব্যবহার করে সবাই উন্নত হোক। এই গোড়ামির থেকে ভারত বেরিয়ে আসতে পারে না আজ পর্যন্ত। যার পরিপ্রেক্ষিতে পরবর্তী করলো কি, সার্ক থাকা অবস্থাতেই সে আবার অন্যভাবে এই যে অন্য আরও বিমস্টেক, BBIN, এগুলা সেটা যেটা রিলিজ করলো, এগুলো কিন্তু আর কিছু না, সাসেক নামে একটা। আচ্ছা, সাসেকটা ছিল সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন, সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন। এই আমাদের এই নেশনগুলো, এটার মধ্যে ছিল বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, মায়ানমার আর নেপাল, শ্রীলঙ্কা। সার্কেরই অংশ ছিল মায়ানমারকে যোগ করছে, বিমস্টেকে যোগ করলো এই দেশগুলোর সাথে থাইল্যান্ডকে। আচ্ছা, কিন্তু সার্ককে সে আন্ডারমাইন করলো। ওয়ারাস সার্কের 7 দেশ যদি এই কোঅপারেশনগুলো করতো, তাহলে কিন্তু সার্ক আজকে অনেক উপরে পৌঁছে যেতে পারতো। আমার যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে যে এই দেশগুলা বা এই যে BBIN, সাসেক বা বিমস্টেক যেটা মানে ভারত প্রমোট করলো, এটাকে ইনিশিয়েট করছে সে। মানে ভারত মনে কনসেপচুয়ালি কখনো অ্যাকসেপ্ট করতে পারে না এই যে বাংলাদেশের মতো একটা প্রেসিডেন্টের আইডিয়া আমরা কার্যকর করব।
মানে টু বি ভেরি এটাই কি কারণ স্যার, নাকি আমার জাস্ট এটা হান্স, না তারা প্রভুত্ব বজায় রাখা, মানে আমরা আইডিয়া দিব সবাই ফলো ফলো করবে, সেখানে বাংলাদেশের আইডিয়া আমি ফলো করব, এটা তো হইতে পারে না। এটা একটা ধারণা হইতে পারে। আরেকটা হচ্ছে যে এমন গ্রুপ আমি রাখবো যারা সবাই আমার কথা শুনবে। তা পাকিস্তান যেখানে আছে সেখানে তো পাকিস্তান শুনবে না, এবং যে মেম্বার এখানে বা মায়ানমার অবজারভার হয়েছে, চীন অবজারভার হয়েছে, ইরান অবজারভার হয়েছে, 9টা অবজারভারের মধ্যে 3টা আমাদের নেইবার। এদেরও সম্ভাবনা ছিল কিন্তু সার্কে যোগ দেওয়ার। তা ইন্ডিয়ার জন্য প্রথম সবথেকে বড় থ্রেটটা ছিল যদি চায়না হয়ে যায়। চায়নার পসিবিলিটি টু বি মেম্বার বেশি হয় যখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা ইন্ট্রোডিউস করে এবং ব্যাপক ইনভেস্টমেন্ট শুরু করে। স্ট্রিং অফ পালসের মাধ্যমে সে পোর্টগুলোকে কানেক্ট করে, রোড নেটওয়ার্ক ডেভেলপ করে। তখন কিন্তু সব ছোট রাষ্ট্রের পক্ষেই কিন্তু একটা দাবি উঠতো যে চীনকে সদস্য করা হোক। দ্যাট বিকেম এ রিয়েল থ্রেট ফর ইন্ডিয়া। তখনই যদি চায়নার সাথে এই ইয়ার মাধ্যমে, অ্যাসোসিয়েশনের মাধ্যমে, সংস্থার সাথে তো তাদের একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য একটা প্ল্যাটফর্ম ছিল তো স্যার, এটা করতে পারতো যে আমাদের তাহলে যুদ্ধের প্রয়োজন নাই, আমরা বর্ডার স্কিমিসেস হবে, বর্ডার ভায়োলেশন হবে, এটার মাধ্যমে তো অন্ততপক্ষে এই জিনিসটা মিটিগেট করা যেত। সেখানে কেন ইন্ডিয়া এটা না, বাট আমি তো এখানে কর্তৃত্ব করতে চাই। আচ্ছা, অন্যের স্বার্থ তো আমার, আমি শুধু কয়েকটা জিনিস বলি। জি স্যার। বিমস্টেকের ইয়ে ছিল তাদের যে বেসিক প্রিন্সিপালস, সভরেনিটি, sovereign equality, territorial integrity, political independence, non-interference in internal affairs, peaceful coexistence, mutual benefit, এগুলো কি আমরা নিজেরা সার্কের মধ্যে বিলিভ করছি একজন আরেকজনের প্রতি? ট্রু স্যার। এই যে সভরেন ইকুয়ালিটিতে কি ভারত কখনো না, তাহলে সে বিমস্টেকের সদস্যদের সাথে কি করে সেটা ইনশিওর করবে? করেও নাই, করতেও হয় না, যেহেতু তারা দুর্বল, এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই। কিন্তু পাকিস্তান থাকলে বা শক্তিশালী চীন থাকলে এটা ইনশিওর করতো। সেরকম টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি তো ভারত তো বিশ্বাস করে না। সে ওই 3 বিঘা করিডোর দিতে 40 বছর সময় লেগেছে, মাত্র 3 বিঘা। অথচ বর্ডারে ফেন্সের মাধ্যমে তারপরে এই যে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, ভারত তার প্রতিবেশীর কারোরই পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স বিশ্বাস করে না। সেম জিনিসটা আমরা নন ইন্টারফারেন্স ইন ইন্টারনাল অ্যাফেয়ার্স, এর উদাহরণ সবথেকে বড় শিকার বাংলাদেশ। তো এটা এই উপলব্ধির পরে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ সরকারের এখনই উচিত যে এই বিমস্টেক, সাসেক বা বিবিআইএন নামে কোনো সংস্থার সাথে সম্পৃক্ততা প্রয়োজন আছে কিনা প্রথম রিঅ্যাসেস করবে। সেকেন্ড হচ্ছে যে আমাদেরকে আবার সার্ককে পুনর্জীবিত করার জন্য সচেষ্ট হতে হবে, যেটা অলরেডি সরকার হয়েছে এবং প্রধান উপদেষ্টা এ ব্যাপারে তার ইচ্ছা এবং আগ্রহ এবং চেষ্টাও শুরু হয়েছে। গতকাল প্রধান যেটা পররাষ্ট্র উপদেষ্টা যেটা সরাসরি বলেছেন উনি উল্লেখ করেছেন। বাট আমার ধারণা সার্ককে যদি আমরা পুনরুজ্জীবিত করতে ব্যর্থ হই তাহলে বাংলাদেশের আর একটা চ্যালেঞ্জিং ইনিশিয়েটিভ নেওয়া উচিত, এবং সেটা হচ্ছে ভারত যাদেরকে নেয় নাই তার সাব রিজিওনাল গ্রুপে, এই বিমস্টেক বলি, সাসেক বলি আর বিবিআইএনে বলি, তারা হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, মালদ্বীপ। ওদেরকে নিয়ে, শ্রীলঙ্কাকে নিয়ে বাংলাদেশ এদের কারোর সাথে ট্রেড রিলেশন করতে মানে সি এবং এয়ার রুট কিন্তু ওপেন। আমার ল্যান্ড বাউন্ডারি ইউজ করার প্রয়োজন নাই। তা আমরা একটা সাব রিজিওনাল গ্রুপ এখনই করে ফেলতে পারি। এবং এর পরিপ্রেক্ষিতে যেহেতু পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে চীনের বর্ডার আছে এবং ইরানের বর্ডার আছে, তারা অবজারভার সার্কের, তাদেরকেও নিয়ে ভারত যেমন মায়ানমার, থাইল্যান্ডকে নিয়েছে, আমরাও চীন এবং ইরানকে নিতে পারি, এদিকে মায়ানমার, থাইল্যান্ডকেও নিতে পারি। সাব রিজিওনাল গ্রুপ করে আমরা যদি একটা ইকোনমিক কোঅপারেশনের দিকে এগিয়ে যাই এবং এই ফ্রি ট্রেড অ্যান্ড ইকোনমিক ইউনিয়নের পর্যায়ে চলে যেতে পারি, ভারত অটোমেটিক্যালি আমাদের সাথে যোগ দিবে। বিউটিফুল স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেক কিছু জানতে পারলাম। প্রিয় দর্শক, আজকে আমাদের অতিথির কাছ থেকে আমরা দুটো দিক জানলাম। একটা হলো বিডিআরের সেই নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে, এবং দ্বিতীয়ত সার্কের 40 বছরে কেন এটা ব্যর্থ হচ্ছে, বারবার ব্যর্থ হচ্ছে ইন্ডিয়ার প্রভুত্বের কারণে।
আমরা সচেতন হই, সতর্ক হই, দেশপ্রেমে উদ্বুদ্ধ হই। এই বিজয়ের মাসে আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের প্রিয় মাতৃভূমির প্রতিটি মুহূর্তে শত্রু রোষানলে পড়ে আছে। আমাদের পুরো জাতিকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে অবশ্যই আমাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।